ম্যাম পরীক্ষা তো হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আর করোনা অবস্থা যদি খারাপ থাকে তাহলে হচ্ছে যে পরীক্ষা হবে না। জানুয়ারিতেই না, শুনলাম ডিসেম্বরে হবে। না ম্যাম, ডিসেম্বরে না, জানুয়ারির শেষ দিকে আর কি, শেষ সপ্তাহে হবে। হুম। তোমরাও আছো বিপদে, আমরাও আছি বিপদে। কি পড়া, বারবার পড়াইতে পড়াইতে আনইজি লাগে, কেমন জানি লাগে। তারপরে বলো, তোমাদেরকে গত ক্লাসে আমি জন্ডিস পর্যন্ত আসছিলাম না? তোমরা এই থার্ড ইয়ারের পড়া পড়তেছো তো? মানে সেকেন্ড ইয়ার যেটা, সেকেন্ড মানে সেকেন্ড প্রফ যেটা, কমিউনিটি আর ফরেনসিক, তোমাদের ক্লাস হচ্ছে না? জি ম্যাম, ক্লাস হচ্ছে। ওগুলা একটু ডেসক্রিপটিভ পড়া তো, মুখস্থটা একটু বেশি শুরুর দিকে। আবার সব জিনিস আবার মুখস্থ না, কিছু জিনিস বুঝা বুঝা মানে যখন বুঝে পড়ার ব্যাপারটা আসে তখন হয়তো অনেকেরই উপকার হবে। কিন্তু ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ডেফিনেশন, এটা সেটা একেবারে ঝাঁঝরা মুখস্থ করার মতো কিছু জিনিস থাকে। ওগুলাতে একটু এগুলা যেহেতু পড়ছো, ওগুলাও একটু পড়া তোমরা, মানে শুধু লেকচার ক্লাস শুনে জমায়ে না রেখে একটু পড়বা। আদারওয়াইজ পরে কমিউনিটি মেডিসিন অনেক বড় একটা সিলেবাস। তোমাদের তো এখন থেকে পড়াচ্ছে, শুধু 1 বছর করে দিছে। আমাদের সময় তো সেকেন্ড প্রফ একটা আলাদা ছিল না, 3টা প্রফ ছিল। আমরা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার মিলে একটা প্রফ দিতাম, যেটাতে 5টা সাবজেক্ট থাকতো: কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, তারপরে ফার্মাকোলজি, প্যাথোলজি, আর হচ্ছে মাইক্রোবায়োলজি। হ্যাঁ, এই 5টা একসাথে পরীক্ষা দিতাম। এই 2 বছর তো পড়াইতোই, সাথে হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে, মানে এই যে এখন তোমরা যে মানে ফার্স্ট ফার্স্ট প্রফের সেকেন্ড ইয়ার থেকে কমিউনিটি মেডিসিন পড়ানো শুরু করতো। এখন জানি না, সিলেবাস হয়তো বা একটু কমাইছে বা কাস্টমাইজ করছে, যেভাবেই হোক হয়তো ব্যালেন্স করছে কিছুটা। তারপরেও তো অনেক বিশাল হবে, কমাইলে আর কতটুকুই কমাবে। সো আমরা পড়তেছিলাম হচ্ছে জন্ডিস। আমরা আমাদের পড়ায় ফিরে যাই। জন্ডিস ক্লিনিক্যালি কয় ধরনের? দুই রকম ম্যাম। ক্লিনিক 2 রকম। হ্যাঁ, ক্লিনিক্যাল আর হচ্ছে ল্যাটেন্ট। লেটেন্ট জন্ডিস। লেটেন্ট জন্ডিস বলতে তুমি কি বুঝো? জন্ডিস নাই সেটা? ম্যাম, বিলিরুবিনটা হচ্ছে 1 থেকে 3 মিলিগ্রাম থাকবে। 1 থেকে 3 মিলিগ্রাম, তার মানে অলরেডি তার কিন্তু হাইপার বিলিরুবিনেমিয়া আছে, তার কিন্তু জন্ডিস আছে। বাট সেটা ক্লিনিক্যালি ভিজিবল না, যার জন্য আমরা বলি যে এটা হচ্ছে লেটেন্ট জন্ডিস। আর ক্লিনিক্যাল জন্ডিস হচ্ছে যখন 3 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে চলে যাবে। তুমি দেখলেই একটা মানুষকে বলতে পারবা, আরে তোমার তো জন্ডিস হয়েছে। তার চোখ, হাত, মুখ, মানে আহ এগুলা কি হবে, একটু হলদেটে ভাব চলে আসবে। তুমি দেখলেই বুঝতে পারবা যে তার তো জন্ডিস, তার বিলিরুবিন বেশি। তখন সেটাকে আমরা বলবো ক্লিনিক্যাল জন্ডিস। আদারওয়াইজ বিলিরুবিনের নর্মাল লেভেল হচ্ছে 0.2 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। 1 মিলিগ্রামের উপরে চলে গেলেই সেটাকে আমরা বলি হাইপার বিলিরুবিনেমিয়া, এবং সেটা হচ্ছে জন্ডিস। ঠিক আছে, এটা হচ্ছে ভাইবা পর্যন্ত এতটুকু। কিন্তু রিটেন এবং ভাইবা সবকিছু মিলে মানে জন্ডিসের যে টাইপটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল যে টাইপটা, প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক, বা আমরা আরেক ভাবে বলতে পারি যে হিমোলাইটিক, হেপাটোসেলুলার আর অবস্ট্রাকটিভ জন্ডিস। এই 3টা জন্ডিসের পার্থক্য তোমরা প্রশ্ন নিশ্চয়ই ঘাটছো, তোমরা দেখছো যে অনেক আসে পরীক্ষাতে, অনেক আসে। সো তোমাদেরকে যেটা করতে হবে, এই 3টা জন্ডিসের কজ করতে হবে, সাথে হচ্ছে এই 3টা জন্ডিসের কজ পড়তে হবে, সাথে হচ্ছে এই 3টা জন্ডিসের পার্থক্য পড়তে হবে। হিমোলাইটিক জন্ডিসের কিছু কজ বলো তো? ম্যাম সিকেল সেল এনিমিয়া আর ম্যালেরিয়া। ম্যালেরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন, থ্যালাসেমিয়া। যে কোনো কারণে যখন আরবিসি লাইসিস হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো হিমোলাইটিক জন্ডিস। আরবিসি ভেঙে যাবে মানে বেশি বেশি হিমোগ্লোবিন রিলিজ হবে, বেশি বেশি হিমোগ্লোবিন থেকে বেশি বেশি বিলিরুবিন প্রোডাকশন হবে, সেটাকে আমরা বলবো হিমোলাইটিক জন্ডিস। যে কোনো কারণে যদি হিমোলাইসিস হয় সেটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস। এখানে কি ধরনের বিলিরুবিনের পরিমাণ বাড়বে? বলো, কি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে? কনজুগেটেড না আনকনজুগেটেড?
আনকনজুগেটেড। আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, কারণ এত বেশি বিলিরুবিন তৈরি হবে, এত বেশি আরবিসি ভাঙবে। নর্মালি আমাদের 30 মিলিগ্রাম বিলিরুবিন প্রতিদিন তৈরি হয় নাকি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এত বেশি হবে যে লিভার তার কনজুগেশন করতে পারবে না। লিভার কিন্তু অনেক কনজুগেশন করতে পারে, তার বোধহয় প্রবাবলি আমার যতটুকু মনে আছে সে নর্মাল লেভেলের চেয়েও 30 টাইমস বেশি সে কনজুগেশন করতে পারে। তো যখন 30 টাইমস বেশি করার পরেও তার আর ক্যাপাসিটি থাকবে না কনজুগেশন করার, তখনই তো আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হবে, এবং তখনই হিমোলাইটিক জন্ডিস ডেভেলপ করবে। কথা বুঝতে পারছো? এই যে কিছু কার্ডিনাল ফিচার থাকে, প্রত্যেকটা জন্ডিসের কিছু কার্ডিনাল ফিচার থাকে, এগুলো একেবারে ঝাঁঝরা মুখস্থ রাখবা। যে এলিভেশন অফ সেরাম আনকনজুগেটেড বিলিরুবিন, increase excretion of urobilinogen in urine, and dark brown color of feces due to high content of স্টার্কোবিলিনোজেন। এবং এইখানে যে আরবিসির মধ্যে কোন আইসো এনজাইমটা থাকে, আর মানে কোন এনজাইমটা বাড়বে বলতো? ম্যাম ম্যাম ল্যাকটেড এলডিএইচ। ডিহাইড্রোজেনেস। এলডিএইচ, ভেরি গুড, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। আমরা দেখছি এলডিএইচ 1 এবং 2 এগুলো আরবিসির মধ্যে থাকে, সো এলডিএইচ এর পরিমাণ বেড়ে যাবে। নেক্সট টাইপ হচ্ছে কি হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিস এইটার মধ্যে কি হতে পারে? লিভারেরও ডিসফাংশন থাকতে পারে, আবার কি হচ্ছে ধরো মানে এখানে আনকনজুগেটেড কনজুগেটেড দুই ধরনের হতে পারে। দুই ধরনেরই হাইপার মানে যেটাকে বলে হাইপার বিলিরুবিনেমিয়া হতে পারে। এবং এইটার কজ গুলা হচ্ছে হেপাটোসেলুলার কজ, মানে লিভারের যত ডিজিজের নাম তুমি জানো সব মুখ দিয়ে বের করে দিবা হেপাটোসেলুলার জন্ডিসের জন্য। তাইলে এটা হচ্ছে কি, যেমন ধরো ভাইরাল হেপাটাইটিস হতে পারে, বা লিভার সিরোসিস হতে পারে, অথবা কোনো কারণে লিভার সেলগুলা যদি পয়জনাস হয়ে যায়, সেই সব কারণগুলাতে হেপাটোসেলুলার জন্ডিস হয়। এই হেপাটোসেলুলার জন্ডিসের কি, এই যে কিছু ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে হচ্ছে কি, এটা কি হবে, ইনক্রিজ লেভেল অফ কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড বিলিরুবিন ইন দ্য সেরাম, ডার্ক কালার্ড ইউরিন ডিউ টু এক্সেসিভ সিক্রেশন অফ বিলিরুবিন এন্ড ইউরোবিলিনোজেন। আমরা জানি ইনক্রিজ লেভেল অফ এএলটি, এএসটি। এএসটি কিন্তু বাড়ে, লিভার ডিজিজে এএসটি বাড়ে, কিন্তু এএসটি কিন্তু স্পেসিফিক না, এএলটিটা হচ্ছে লিভার স্পেসিফিক। And the patient passes pale clay-colored stool due to absence of stercobilinogen, and the effect individual experience nausea and anorexia. Nausea and anorexia সব জন্ডিসেই হয়, ইউজুয়ালি হয়। তারপরে আসো অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসে কি ধরনের বিলিরুবিন বাড়বে? কনজুগেটেড। কনজুগেটেড বিলিরুবিন বাড়বে। এবং এখানে কি হচ্ছে, বিলিরুবিন কিন্তু কনজুগেশন হয়ে গেছে অলরেডি, লিভারে তার কনজুগেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সে লিভার থেকে বের হওয়ার জন্য তার বাইল ডাক্টটাকে ফ্রি পাচ্ছে না। যে কোনো কারণে তার বাইল ডাক্টে অবস্ট্রাকশন হয়েছে, সেটা হেড অফ দা মানে টিউমার অফ দা হেড অফ দা প্যানক্রিয়াস দিয়ে হতে পারে, স্টোন দিয়ে হতে পারে, কার্সিনোমা দিয়ে হতে পারে, যে কোনো কারণে হোক তার বাইল ডাক্টটা অবস্ট্রাক্টেড আছে। হ্যাঁ, অবস্ট্রাক্টেড থাকার কারণে এই যে কনজুগেটেড বিলিরুবিন আছে সে কিন্তু বের হয়ে আমাদের ইন্টেস্টাইনে আসতে পারতেছে না। হ্যাঁ, সেই কারণে সেটাকে কি বলতেছি আমরা, অবস্ট্রাকটিভ জন্ডিস। এটার ক্যারেক্টারিস্টিক এর মধ্যে হচ্ছে ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ কনজুগেটেড বিলিরুবিন, এএলপি বেড়ে যাবে, ডার্ক কালার ইউরিন হবে, এবং স্টুল পেল হবে, পেল কালার স্টুল ডিউ টু অ্যাবসেন্স অফ স্টার্কোবিলিনোজেন। Feces contain fat indicating impairment in fat digestion and absorption in absence of bile. বাইল যেহেতু আসতে পারতেছে না, সো পেশেন্টের ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশনের সমস্যা থাকবে। আর এই যে তিনটা পার্থক্য আছে আমাদের, এই তিনটা পার্থক্য তোমরা খুব ভালো করে নিজেদের মতো করে বারবার এক্সারসাইজ করবা। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে মানে একেবারে ধরো কমন, যে তুমি জানো যে এটা আসবেই, আসতে মানে 90% চান্স আছে তার আসার। এখন এক্সামিনার যদি আমার মতো হয়, আমি চিন্তা করবো যে এটা তো সব স্টুডেন্টই পড়ে, এটা দিব না। কিন্তু ভালো এক্সামিনার হইলে দিয়ে দিবে, তখন তোমরা হচ্ছে এটা সুন্দর করে আনসার করবা। এগুলো আমরা পড়ছিলাম। আমরা চলে যাচ্ছি হচ্ছে লিপিড প্রোফাইলে। লিপিড প্রোফাইলের মধ্যে এটা কি জিনিস, এটা হচ্ছে একটা কমন ল্যাবরেটরি টেস্ট, is a group of lipid fraction in blood used to assess lipid status of an individual and to evaluate the risk of atherosclerosis. The component of lipid profile include total cholesterol, LDL cholesterol, triacylglycerol, and HDL cholesterol.
তখন সামাদ স্যার জিজ্ঞেস করবে টোটাল কোলেস্টেরল বলতে কি বুঝো, বলো কি কি কোলেস্টেরল আছে এখানে। টোটাল কোলেস্টেরল বলতে কোলেস্টেরল স্টার এবং ফ্রি আর কোলেস্টেরল। হ্যাঁ, কোলেস্টেরল এস্টার কোলেস্টেরল স্টার আর আর ফ্রি হচ্ছে ফ্রি কোলেস্টেরল, এই দুইটা জিনিস কিন্তু মনে রাখবা। কেন আমরা করি লিপিড প্রোফাইল করি? লিপিড প্রোফাইল ইউজুয়ালি আমরা করি ডিসলিপিডিমিয়া ডায়াগনোসিস করার জন্য। আর যাদের অলরেডি ডায়াগনোসিস আছে তাদেরকে তো আমরা একটা ট্রিটমেন্ট দেই, সেই ট্রিটমেন্ট দিয়ে আমরা কিছুদিন পর পর আবার মেজার করে দেখি তার প্রগনোসিসটা কি, সে ভালো হচ্ছে কিনা, তার লিপিড প্রোফাইলটা নর্মালে আসছে কিনা। আর হচ্ছে তুমি যখনই পেশেন্টের ডিসলিপিডেমিয়া ডায়াগনোসিস করবা তার মাধ্যমে তুমি পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস এবং করোনারি আর্টারি ডিজিজের রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারবা। যাদের বেশি থাকে আমরা ধরেই নিই যে তার তো কার্ডিয়াক রিস্ক আছে অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করার রিস্ক আছে। এখন আসো প্রিপারেশন কি। খুব শর্ট করে এখানে লেখা আছে যে 10 to 12 আওয়ার ফাস্টিং। এখানে একটা প্রশ্ন আসে যে কেন ফাস্টিং থাকতে বলো, পেশেন্টকে কেন আমরা ফাস্টিং থাকতে বলি? মানে লিপিড প্রোফাইল কিন্তু ম্যাম তুমি ভরা ওভার পেটেও করতে পারো। হ্যাঁ হ্যাঁ বলো। ট্রাইসাল গ্লিসারল ম্যাম ওভার প্রোডাকশনটা প্রিভেন্ট করার জন্য। ওভার প্রোডাকশন না, এটা প্রোডাকশনের ব্যাপার তো না। ট্রাইসাল গ্লিসারল হচ্ছে আমাদের মানে ডায়েটারি আমরা যে লিপিড গুলা খাই যে লিপিড গুলা তার মধ্যে 80 to 90% হচ্ছে ট্রাইসাল গ্লিসারল। এখন তুমি যদি ফাস্টিং না থাকো, তুমি রাতের মানে একটু আগে আধা ঘন্টা আগে তুমি একবারে ভরপুর ভাত টাত খেয়ে মানে নর্মাল ডায়েট করে তুমি গেছো, তখন তোমার ট্রাইসালগ্লিসারলটা ওভার এস্টিমেশন হতে পারে। ডায়েটারি লিপিড গুলা আমার ব্লাড থেকে ডিসপোজাল হওয়ার জন্য আমার 10 to 12 আওয়ার ফাস্টিং এর দরকার। কথা বুঝতে পারছো? 10 to 12 আওয়ার ফাস্টিং দরকার। এটা সুন্দর করে এবিসি বইতে লেখা আছে। প্রথম পয়েন্টটাই তোমরা একটু দেখে নিবা যে আমরা যে ডায়েটারি লিপিড খাই সেই ডায়েটারি লিপিডের 80 to 90% হচ্ছে ট্রাইসালগ্লিসারল। তো তুমি সাথে সাথে মেজার করলে তোমার ট্রাইসালগ্লিসারল তো বাড়বেই। সো সেজন্য তোমার ডায়েটারি লিপিড গুলা যে আছে সব লিপিডই তো একটু একটু বাড়বে। সো ডায়েটারি লিপিড গুলাকে তোমার ব্লাড থেকে এক্সক্লুড করার জন্য বা ডিসপোজ করার জন্য বডির 10 থেকে 12 ঘন্টা লাগে। সেই কারণে আমরা 10 থেকে 12 ঘন্টা ফাস্টিং করতে বলি। ইউজুয়ালি লিপিড প্রোফাইল তুমি এখন চাইলেও তোমাকে করে দিবে, কিন্তু নর্মাল যেটা সেটা হওয়া উচিত হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল। তারপরে ইউজুয়াল ডায়েট ফর 3 ডে, ইউজুয়াল অ্যাক্টিভিটিস ফর 3 ডে, এগুলা কিছু থাকে। লিপিড প্রোফাইল আমরা পেশেন্টের কখন করব? কখন আমরা একটা পেশেন্টের লিপিড প্রোফাইল করব? লিপিড প্রোফাইল আমরা করব একটা পেশেন্টের যখন তার টোটাল কোলেস্ট্রল নিয়ার অ্যাবাউট মানে 200 ক্রস করে যাবে, 200 to 240 মিলিগ্রাম পার ডেসিলিটার উইথ করোনারি আর্টারি ডিজিজ অর 2 রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। আমি মাঝে মাঝে খেয়াল করি যে এই যে রিস্ক ফ্যাক্টর অ্যাথেরোস্ক্লেরোসিস কি কি আছে জিনিসগুলা খেয়াল করার জন্য, যেমন এজ একটা ফ্যাক্টর হতে পারে, তারপরে বডি ওয়েট একটা ফ্যাক্টর হতে পারে। মানে জিনিসটা গুছায় আনার কথা আমার আগে খেয়াল থাকে না, যখন পড়াইতে যাই তখন খেয়াল হয়। তোমাদের সাথে যদি কোনো 5th ইয়ারের ভাইয়ারা থাকে তাদের থেকে চাইলে এই অ্যাথেরোস্ক্লেরোসিস এর রিস্কের যে চার্টটা আছে ডেভিডসনের বইয়ে সেটা একটু নিতে পারো তোমরা। টোটাল কোলেস্টেরল এট অর অ্যাভাব 240 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি কারো এলডিএল কোলেস্টেরল 130 এর উপরে চলে যায়, এসডিএল যদি 35 এর নিচে নেমে যায় এবং টিএজি লেভেল যদি 200 মিলিগ্রামের উপরে যায়, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, করোনারি আর্টারি ডিজিজ, তারপরে স্মোকিং এবং ওবেসিটির হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে আমরা লিপিড প্রোফাইল করব। লিপিড প্রোফাইলের এখানে নরমাল ভ্যালু গুলা দেওয়া আছে যে আমরা কতটুকু এক্সপোর্ট মানে নরমাল রাখতে চাই। সেটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল থাকবে বিলো 200, এলডিএল থাকবে বিলো 130, টিএজি থাকবে বিলো 150 আর এসজিএল থাকবে ওভার 40। হাইপার লাইপোপ্রোটিনেমিয়া, হাইপার লাইপোপ্রোটিনেমিয়া এটা হচ্ছে elevation of one or more of the lipoprotein fraction constitute the hyperlipoproteinemia। আমি তোমাদেরকে এত জটিল ভাবে এখন আর পড়াইতে চাচ্ছি না, খুব সিম্পল ভাবে পড়াইতে চাচ্ছি যতটুকু তোমাদের পরীক্ষায় লাগে। হাইপারলাইপোপ্রোটিনেমিয়ার জন্য আমরা যে মানে ইয়েটা করি, যে ক্লাসিফিকেশনটা ইউজ করি সেটা হচ্ছে ফ্রেডরিকসনস ক্লাসিফিকেশন। এখানে দেখো এইভাবে দেওয়া আছে যে ক্লাস 1, এর চেয়ে ভালো আমি ওইটা পড়ি, এটা সোজা, এটা পড়ো। এই প্রাইমারি হাইপারলিপিডেমিয়া যেটা, হ্যাঁ, সেটার মধ্যে হচ্ছে ফ্যামিলিয়াল হাইপারকাইলোমাইক্রোনেমিয়া,
familial hypercholesterolemia, familial combined hyperlipidemia, familial dis-beta lipoproteinemia, and familial hypertriglyceridemia. এটা হচ্ছে প্রাইমারি ক্লাসিফিকেশন। প্রাইমারি বলতে তো বুঝো যেগুলা হচ্ছে ফ্রম বার্থ, মানে জেনেটিক কজের জন্য যেগুলা প্রেজেন্ট, সেগুলোকে আমরা বলবো প্রাইমারি। ডিসলিপিডেমিয়া বলতে আমরা বুঝি গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল লাইপোপ্রোটিন কনসেন্ট্রেশন। তো ডিসলিপিডেমিয়া বলতে লিপিড হাইও হতে পারে, লিপিড লো হতে পারে। হাই হলে বলবো হাইপার লিপিডেমিয়া, লো হলে বলবো হাইপোলিপিডেমিয়া। তো হাইপার লিপিডেমিয়ারও কিছু প্রাইমারি কজ আছে, কিছু সেকেন্ডারি কজ আছে, আবার হাইপোলিপিডেমিয়ারও কিছু প্রাইমারি কজ আছে, কিছু সেকেন্ডারি কজ আছে। তো প্রাইমারি কজ গুলা হচ্ছে মেইনলি ওই যে জেনেটিক কজ গুলা, এগুলা একেবারে তোমরা ঝাঁঝরা মুখস্থ রাখবা। আর ডিসলিপিডেমিয়া সেকেন্ডারি কজ, এইটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। নোটিস করছো এই যে সেকেন্ডারি হাইপারলিপিডেমিয়ার কজ সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। তো সেকেন্ডারি কজ গুলা কি? ডিউ টু নিউট্রিশনাল ফ্যাক্টর, that is high calorie diet, saturated fat and cholesterol rich food. তারপরে আসো hepatic disease like hepatitis, obstructive jaundice, obesity, alcohol abuse, diabetes mellitus. রেনাল ডিজিজের মধ্যে হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম। এন্ডোক্রাইনের মধ্যে হচ্ছে হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম। ড্রাগের মধ্যে হচ্ছে স্টেরয়েড। বা তোমরা যদি পারো আরো বাড়ায় শিখো, কোনো সমস্যা নাই, বাট পরীক্ষাতে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারলিপিডেমিয়ার কজ। তারপরে আসে প্রাইমারি হাইপোলিপিডেমিয়া। এর মধ্যে আবার তিন ধরনের, একটা হচ্ছে প্রাইমারি হাইপো আলফা লাইপোপ্রোটিনেমিয়া। আলফা লাইপোপ্রোটিন বলতে আমরা এসডিএল কে বুঝি, সো যেহেতু এটা হাইপো, সো এসডিএল ডেফিসিয়েন্সি, প্রাইমারি হাইপো আলফা লাইপোপ্রোটিন। এটা তুমি ব্র্যাকেটে একটু মানে বোঝার জন্য বা মনে রাখার জন্য তুমি লিখে দিলা যে এসডিএল ডেফিসিয়েন্সি। তারপরে আসো প্রাইমারি এ বিটা। এ বিটা মানে কি? এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, আর বিটা লাইপোপ্রোটিন বলতে আমরা বুঝি হচ্ছে এই যে বিটা লাইপোপ্রোটিন বলতে মেইনলি বোঝা যায় হচ্ছে অ্যাবসেন্স অফ কাইলোমাইক্রন, ভিএলডিএল এবং এলডিএল, এই তিনটার অ্যাবসেন্স। এগুলো একটু ব্র্যাকেটে তোমরা লিখে ফেললেই হবে, এত ডেসক্রিপশনের কোনো প্রয়োজন নাই। এ বিটা লাইপোপ্রোটিনেমিয়া, ঠিক আছে? এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, আর বিটা লাইপোপ্রোটিন হচ্ছে কাইলোমাইক্রন, ভিএলডিএল আর হচ্ছে এলডিএল। আর হাইপো বিটা লাইপোপ্রোটিনেমিয়ার মধ্যে হচ্ছে হাইপো মানে হচ্ছে কম, সো বিটা লাইপোপ্রোটিন তো তুমি জানোই, কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল, এগুলা কি হবে? ডিক্রিজ হবে, ডিক্রিজ কাইলোমাইক্রন, ভিএলডিএল আর হচ্ছে এলডিএল। আর সেকেন্ডারি হাইপোলিপিডেমিয়া হচ্ছে ডিউ টু ম্যালিগন্যান্সি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এন্ড ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার, ফ্যাটি লিভার ডিজিজ আর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এগুলো ডায়াগনোসিস করা মানে এগুলা হতে পারে, এই ডিজিজ গুলা হতে পারে যদি কারো ডিসলিপিডেমিয়া থাকে। মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম কি জিনিস বলতো? Metabolic syndrome is a cluster of different conditions that adversely affect the health. The components contributing to the metabolic syndrome include abdominal obesity, insulin resistance, dyslipidemia, elevated blood pressure, overnutrition, sedentary lifestyle. As per WHO criteria, metabolic syndrome has to follow characteristics, that is insulin resistance. Insulin resistance, তোমরা নিশ্চয়ই ডায়াবেটিস পড়ছো, এবং ডায়াবেটিসে তোমরা দেখছো কি ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কজ। মানে আমার ইনসুলিন আছে কিন্তু সেল ইউটিলাইজ করতে পারতেছে না। তাহলে কি লিখছে এখানে? আইডেন্টিফাইড আইদার এস টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস or elevated blood glucose level more than 100 milligram per deciliter or impaired glucose tolerance. তাইলে WHO ক্রাইটেরিয়া অনুযায়ী মেটাবলিক সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য তোমাকে অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে হবে, পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে হবে, এবং এই যে তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুইটা প্রেজেন্ট থাকতে হবে। তিনটা ক্রাইটেরিয়া কি কি? হাইপারটেনশন more than or equal 149/90 millimeter of mercury, dyslipidemia, that is triglyceride 150 milligram per deciliter or HDL cholesterol below 35 milligram per deciliter or below 39 milligram per deciliter in women,
BMI more than 30 kg per meter square, or waist hip ratio more than 0.9 in men and more than 0.85 in women. তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে মাস্ট, সাথে হচ্ছে কারো হাইপারটেনশন ডিসলিপিডেমিয়া থাকতে পারে, কারো হাইপারটেনশন থাকতে পারে, বিএমআই বেশি হতে পারে, অথবা কারো ডিসলিপিডেমিয়া অথবা বিএমআই বেশি হতে পারে। তাহলে হাইপারটেনশন থাকতে হবে 140/90, ডিসলিপিডেমিয়া আর হচ্ছে বিএমআই মোর দেন 30 কেজি পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মেটাবলিক সিনড্রোম, এবং মেটাবলিক সিনড্রোম ক্যান বি ম্যানেজড বাই রেস্ট্রিক্টেড ব্যালেন্সড ডায়েট, এডুকুয়েট ইনটেক অফ ফাইবার, antioxidant, exercise, avoided smoking, and stress-free life. Atherosclerosis.